হেলথ কার্ড বিডির অফিসার ইনচার্জ চট্টগ্রামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করার পালা শেষ। এই মুহূর্তে কোরআন থেকে তেলাওয়াত করবেন আজকের অনুষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ছাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, পরম করুণাময়। অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পারবে। আবার বলি, তোমরা অবশ্যই তা সরাসরি দেখতে পাবে। এরপর সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ধন্যবাদ তুলজিকে। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সবাইকে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা 2024 বাঁশখালী শাখার চট্টগ্রামে আমরা চতুর্থবার, বাঁশখালীতে এবার প্রথমবারের মতো। তো প্রথম বছর আমাদের টোটাল সর্বোচ্চ স্টুডেন্ট সংখ্যা ছিল 700 জনের মতো। তোমরা
স্টুডেন্ট বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ। যারা বৃত্তি পেয়েছ তোমাদের প্রতিযোগিতা আরও দীর্ঘ হয়েছে। এই ব্যাপার কারণে তোমরা বৃত্তি পেয়েছ, তোমাদের সংগ্রাম শেষ হয়ে গেছে। আজকে থেকে তোমাদের নতুন সংগ্রাম শুরু হচ্ছে। অর্থাৎ স্বাধীনতা অর্জন হয়েছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তোমরা যে মেধাবী হিসেবে বলার মতোই তোমাদের রেজাল্টে সম্মানিত অভিভাবক আপনারা আছেন, স্কুলের শিক্ষকরা আছেন, তোমাদের রেজাল্টে আমরা মোটেও সন্তুষ্ট নই। যেহেতু চট্টগ্রাম কেন্দ্রিক আমাদের পরীক্ষা হয়, বাঁশখালীতেও তোমাদের পরীক্ষা হয়, তোমাদের রেজাল্ট নিয়ে আমরা কর্তৃপক্ষ মোটেও সন্তুষ্ট নই। তারপরেও পরীক্ষায় যদি অ্যাটেন্ড করে ওখানে গণতান্ত্রিকভাবে যে সর্বোচ্চ নাম্বার পায় ওই সিরিয়ালে বৃত্তি পায়, কম নাম্বার পেলেও বৃত্তি দিতে হয়। ওভাবে অর্থাৎ শহরের স্টুডেন্টের সাথে যদি তোমাদের কম্পেয়ার করি, ওরা তোমাদের থেকে অনেক হাই নাম্বার পেয়ে তারা বৃত্তি পেয়েছে। সেজন্য তোমাদেরকে বলবো তোমরা আরও মনোযোগী হবে। তারপর তোমাদের জন্য শুভকামনা, তোমরা আরও ভালো করবে। তো বাঁশখালীতে আমরা আজকে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ, বৃত্তি পেয়েছ, সর্বোচ্চ বাঁশখালী যে হয়েছ আমরা তার নাম ঘোষণা করছি। কে হতে পারে দেখি, হাত তুলো তো, কে হতে পারে? কনফিডেন্স কার আছে দেখি, সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে কে হতে পারে? শাহজাহান মনির রায়হান, জলদি দারুল কোরআন হিফজ মাদ্রাসা, জলদি দারুল কোরআন হিফজ মাদ্রাসা। একটা কথা বলবো, আজকে বৃত্তি পেয়েছি, বৃত্তির অনুষ্ঠানে সনদ বৃত্তি গ্রহণ করতেছি, এটাই শেষ না। আপনাদেরকে আরো পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনাদের কাছ থেকে এই জাতি অনেক কিছু আশা করে, যেমন আপনাদের মতো ছাত্রছাত্রীদের মাধ্যমে আজকের এই গণ-অভ্যুত্থান হয়েছে। আমরা স্বাধীনভাবে এই মুক্ত বাংলাদেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঁশখালীর কৃতি সন্তান, ছাত্র সমাজের নয়নমণি, জননেতা জনাব মফিজুর রহমান আশিক ভাই, আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাস্টার লোকমান ভাই উপস্থিত, আমার সামনে উপস্থিত বাঁশখালী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কোমলবন্দী শিক্ষার্থী ভাই বোনেরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্টুডেন্টদেরকে যদি প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা না থাকে তাহলে তার মেধা প্রকাশ পায় না। আর এবং এটা হলো একটা মেধা প্রকাশের হলো একটা মাধ্যম। এই জিনিসটা আমাদের সমাজে সারা বাংলাদেশেই প্রচলিত থাকুক, এটা আমি আশা এবং কামনা করি। এবং বাঁশখালীতে এটার আমি অলরেডি এখানে আসার পর 2-3টে এরকম বৃত্তি পরীক্ষা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। বাংলাদেশের আমি অনেক জায়গায় চাকরি করেছি, এরকম বিষয়টা আমার তেমন চোখে পড়েনি। এখানের ইউনিভার্সিটিতে যারা পড়েন তাদের মধ্যে একটা চিন্তা চেতনা কাজ করতেছে যে নিচে যারা আছেন তাদেরকে কীভাবে টেনে উপর উঠানো যায়। অনেক স্টুডেন্ট ফোরামে যারা আছেন আমার সাথে কথা বলেন, মিটিং করেন, এবং তারা বিভিন্ন স্কুল এবং কলেজে গিয়ে কীভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়, কীভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়, সে কারিকুলামগুলো তারা শেখাচ্ছে। এটা অত্যন্ত ভালো বিষয়। অনেক জায়গায় আছে শুধু আমি শিক্ষিত হলাম, নিচের দিকে তাকালাম না, এটা হয় না। আমি শুধু শিক্ষিত হয়ে বা সমাজের গুটি কয়েক মানুষ উচ্চ শিক্ষিত হয়ে ওই সমাজটাকে উন্নত করা সম্ভব নয়। সামষ্টিকভাবে সবাইকে শিক্ষিত করতে হবে। এবং এইটা বাঁশখালী মানুষের মধ্যে এবং বাঁশখালী যারা শিক্ষিত জনগণ তাদের মধ্যে আমি এই জিনিসটা দেখতে পেয়েছি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং যারা এই প্রোগ্রামগুলো আয়োজন করেন তাদেরকে আমি বলবো এগুলো যেন তারা সামনের দিকে চালিয়ে যায়। করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার চরমভাবে ব্যাহত হয়েছে, এটাকে আমরা রিকভারি করতে হবে। আপনারা যারা গার্ডিয়ান আছেন অবশ্যই আপনাদের কোমলমতি স্টুডেন্টদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। যিনি মাস্টার লোকমান ভাই এই বছরের কথাগুলি বলেছেন, এগুলো আমি রিপিট না করে আমি বলি মোবাইলের বিষয়টা। আমাদের যে বাচ্চাটা কথা বলতে পারে না, সেও এখন মোবাইল নিয়ে খুব ব্যস্ত।
বাচ্চাকে না মোবাইল চোখের সামনে না দিলে সে খেতে চায় না। কি একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাচ্চা কান্না করে, মোবাইল দিলে কান্না থেমে যায়, মা শান্ত। কিন্তু একটা এই যে বাচ্চা সে যে একটা খারাপের দিকে চলে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আপনারা দেখবেন রাস্তাঘাটে হাঁটার সময়, বিশেষ করে যেটা আমার চোখে পড়ে, 3-4 জন বাচ্চার সন্তান, আপনারা সবাই খেয়াল করবেন, একসাথে বসে এমনভাবে মোবাইল টিপতেছে। আপনি যদি রাস্তা হাইটে যান বা পাশে দিয়ে যদি বড় ধরনের কোনো একটা বিপদও যায়, বাঘও যদি যায়, আমার মনে হয় সেটা আর পাবে না যে এদিক দিয়ে কি গেল। তারা সারাক্ষণ মোবাইলের ভিতরে ঢুকে যাচ্ছে। সন্ধ্যার পরে 3-4 জন বাচ্চা এক জায়গায় গিয়ে তারা মোবাইল খেলতেছে। এই মোবাইলের নেশা, এটা মরণ নেশা, মাদকের থেকে চরম নেশা। এই নেশা থেকে আমাদের স্টুডেন্টদেরকে বের করে নিয়ে আসতে হবে, না হয় এই জাতি ধ্বংস হয়ে যাবে। এবং এটা শুধু খালি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব নয়, আমাদের পাশাপাশি গার্ডিয়ান যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে। একটা সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজে নেতৃত্ব যারা দিচ্ছেন এবং গার্ডিয়ান যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে। মাস্টার লোকমান সাহেব বলেছেন, সন্ধ্যার পর আপনার বাচ্চা কোথায় যায়, ঠিক মতো পড়তেছে কিনা সেটা খেয়াল করার জন্য গার্ডিয়ান হিসেবে এটাই আপনার দায়িত্ব। তাহলে দেখবেন আপনার বাচ্চা অটোমেটিকলি উঠে গেছে। নৈতিক শিক্ষা বলেছেন ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নৈতিক শিক্ষা তো আমাদের নাই। আগে আমরা যদি সাইকেলে যেতাম, মুরব্বী গ্রামের দেখলে রাস্তা থেকে লাফ দিয়ে নেমে যেতাম, মোটরসাইকেল থেকে নেমে যেতাম বা সাইকেল থেকে নেমে যেতাম, নেমে তাকে সালাম করতাম, ভদ্রতা দেখাতাম, টিচারদের ভদ্রতা দেখাতাম। আমার মনে হচ্ছে এই জিনিসগুলি দিন দিন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। মুরব্বীদেরকে এখন আর সম্মান করা হয় না। মুরব্বীদের থেকে এখন মনে হয় যেন বাচ্চারা বেশি বোঝে, এমন একটা ভাব সব সমাজের মধ্যে এসে গেছে। এটা ধ্বংসের বিষয়, এটা করা যাবে না। বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা শিখাবেন, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করবেন, সে যে ধর্মেরই হোক না কেন, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে। আর মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে কোনো তথ্য আপনাদের থাকলে আপনারা আমাদেরকে দিবেন। আমরা জনগণের পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো। যে কোনো প্রয়োজনে আমার দরজা খোলা আছে। আইনি যে কোনো বিষয় যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে ফোন করতে পারেন, অথবা আমার সাথে গিয়ে সরাসরি কথা বলতে পারেন। সবাইকে যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমাকে আজকে এই সনদ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এটা একটা বাঁশখালীর ইতিহাসের প্রথমবারের মতো হতে যাচ্ছে। এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে তোমাদের সবার জীবনে। এটা একটা নতুন আলো বয়ে নিয়ে আসবে আমি মনে করি। তোমরা যেই পরিশ্রম, অধ্যবসায়, কষ্ট করে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আজকের সনদ এবং পুরস্কার পেতে যাচ্ছ, সেই জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাঁশখালী একটা দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা হলেও বিভিন্ন দিক থেকে আমাদের এই বাঁশখালী উপজেলা অবহেলিতভাবে আছে। বাঁশখালীর অতীতে অনেক এমপি এসেছেন, এখানে মন্ত্রীও ছিলেন। গত 17 বছর ধরে কার্তিকে আবেদন জানাবো আপনারা সোচ্চার হবেন যাতে বাঁশখালীর মূল সড়কটা 4 লেন করা হয়। একটি উপজেলা বা একটি জেলা বা পুরো দেশকে যদি উন্নত করতে হয় তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। তাই আজকের এই শিক্ষার্থী যারা আছে তারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে এগিয়ে আসতে হবে। বাঁশখালীর প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে পারে একমাত্র বাংলাদেশ সরকার। ভবিষ্যতে যদি বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসে তাহলে আমাদের আবেদন থাকবে বাঁশখালী যাতে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্যের জন্য মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেই জন্য আমি জোর দাবি জানাবো। সাথে সাথে আপনাদেরকেও সোচ্চার হতে হবে। আজকে যারা শিক্ষার্থী, আজকে যারা বৃত্তি পেয়েছেন, এখানে শুধু তাদের দায়িত্ব শেষ নয়, তাদেরকে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে হবে, আরও কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্বের বিভিন্ন শুধু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় নয়, বুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নয়, আমি আশা করব আমার বাঁশখালীর সন্তানগুলো ভবিষ্যতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে, তারা সেখানে অধ্যয়ন করবে। এটা আমার প্রত্যাশা। আমি প্রত্যাশা করব আজকে বাঁশখালীর যারা এখানে বৃত্তি পেয়েছেন তাদের মধ্য থেকে কেউ একজন হয়তো এরোনটিক্স বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে তারা এয়ারস্পেস, নাসা এবং বোয়িংয়ের মতো উন্নত মানের বিমান কোম্পানিতে তারা চাকরি করতে পারবে, এই প্রত্যাশা আমি
করি আজকের এই দিনে। আমি আশা করব বাঁশখালীর এই সন্তানগুলো ভবিষ্যতে সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে জগৎ বিখ্যাত বিজ্ঞানী হবে। আমি আশা করব বাঁশখালীর সন্তানরা স্বাস্থ্য শিক্ষায় উন্নত হয়ে বিশ্ববিখ্যাত চিকিৎসক হবে। আমার এই প্রত্যাশা থাকবে আজীবন। আমি চাই তোমাদের মাঝ থেকে কেউ যাতে এই পর্যায়ে পৌঁছতে পারো, সেই প্রত্যাশা করি আমি। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা অনেক কষ্ট করে এই আপনাদের সাফল্যের সহযোগিতা করেছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু শুধু তাদেরকে শিক্ষায় শিক্ষিত হলে হবে না, আপনারা তাদেরকে নীতি নৈতিকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদেরকে শিক্ষা দিবেন। কারোর সাথে যাতে অন্যায় আচরণ না করে তাদেরকে সেই শিক্ষা দিবেন। তাদেরকে সৎ হিসেবে, দক্ষ আদর্শ নাগরিক হিসেবে, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, এটাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ। তারা যদি আমরা গত জুলাই অভ্যুত্থানে একটা বড় অর্জন আমরা লক্ষ্য করেছি। গত জুলাই অভ্যুত্থান হাসিনার ফেসিবাদ বিরোধী পতনের ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থীরা এমনকি শিশুরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল। অনেকেই তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, অনেকেই শাহাদাত বরণ করেছেন। তারা যদি রাস্তায় না নামতো, স্কুল কলেজের শিক্ষার্থীরা যদি রাস্তায় না নামতো, তাহলে হয়তো আজকে আমরা আপনাদের সামনে মুক্তভাবে চলাফেরা করতে পারতাম না। আপনাদের সামনে আজকে বক্তব্য দেওয়ার হয়তো সুযোগ থাকতো না, হয়তো আমরা অনেকেই জেলে থাকতাম। সেজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদের সন্তানদেরকে অবশ্যই ন্যায় অন্যায়ের শিক্ষা দিবেন। যেখানে অন্যায় হয়, যেখানে কোনো ধরনের অনিয়ম হয়, সেখানে প্রতিবাদ করার ভাষা শিখাবেন, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোভাবে অন্যায় করে পার না পায়। বাঁশখালীতে বিবিধ সমস্যা রয়েছে। বাঁশখালী বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধগুলো এখনও নির্মাণ হয় না। শত কোটি টাকার টেন্ডার হয়, কিন্তু দেখেন এখনও অনেক বেড়িবাঁধ ভেঙে, কিছুদিন আগে আমি দেখেছিলাম খানখানাবাদের একটা বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। কেন? শত কোটি টাকার বেড়িবাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে অনুদান দেওয়া হয়, কিন্তু এই টাকাগুলো যায় কই? কেন কাজ হয় না? কাজটা কেন সুষ্ঠুভাবে হয় না? কারা ভাগ বাটোয়ারা করে? আপনারা প্রিয় অভিভাবকবৃন্দ, প্রিয় বাঁশখালীবাসীবৃন্দ, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন, যাতে বাঁশখালীর উন্নয়নে, বাঁশখালীর বেড়িবাঁধের উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন যাতে ঠিক মতো হয়। কেউ যাতে এখান থেকে চাঁদাবাজি, চুরি, বাটপারি করে টাকা মেরে দিতে না পারে, এজন্য আপনারা সোচ্চার থাকবেন। একটা বিশেষ বিষয়, বাঁশখালী এমন একটা বৈচিত্র্যপূর্ণ এলাকা, খুব সম্ভবত বাংলাদেশে না, বিশ্বে খুব কম আছে। পশ্চিম পাশে একটা উপকূলীয় সমুদ্র সৈকত, পূর্ব পাশে আমাদের পাহাড়, যেন পাহাড় আর সমুদ্রের এক মহামিলন। এ যেন এক প্রকৃতির লীলাখেলা, প্রকৃতির একটা অপরূপ বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমাদের মানুষগুলো, আমাদের বাঁশখালীর প্রতিটি মানুষগুলোকে আরও উন্নত মন মানসিকতা হতে হবে। একজনের সমালোচনা আরেকজন না করে, একজনের পিছনে আরেকজন লেগে না থাকে। কিভাবে আমাদের সমাজকে উন্নত করা যায়, কিভাবে আমার পাশের বাড়ির ছেলেটা ভালো থাকে, সে কিভাবে শিক্ষিত হয়ে উচ্চ পর্যায়ে যেতে পারে, উচ্চ শিক্ষিত হতে পারে, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আরও বেশি কিছু হতে পারে, সেই চেষ্টা সবার করতে হবে। বাঁশখালীর একটা বড় সমস্যা, বাঁশখালী নিয়ে বিভিন্ন, আমি ছোট 1995 সালে এসএসসি পাস করার পরে আমি যখন শহরে যাই, তখন থেকে কেমন জানি বাঁশখালীর প্রতি একটা বিরূপ মন্তব্য করতো লোকজন। আমার খুব খারাপ লাগতো, আসলে আমি তো সেরকম না, কেন এরকম করে? তো আমাদের যে সমস্ত ছেলেরা বা যে সমস্ত অভিভাবকরা, যে সমস্ত মানুষরা এসব সংকীর্ণ মন মানসিকতা আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করব, বিনীত অনুরোধ করব, আপনাদের মন মানসিকতা পরিবর্তন করুন। পরনিন্দা, পরচর্চা, একজনের পিছে লেগে থাকা, কারো উন্নতি দেখলে তার প্রতি ঈর্ষা করা, তার প্রতি হিংসা বিদ্বেষ, এইসব থেকে আপনারা সরাসরি। বাঁশখালীতে অনেকগুলো এমপি ছিল, সবচেয়ে যেটা মর্মান্তিক বিষয় হলো, বাঁশখালী এমন একটা নীরব এলাকা যেখানে কখনো দলাদলি হানাহানি ছিল নাই বলে চলে, কিন্তু এই গত ফ্যাসিস্ট আমলে একজন এমপি ছিলেন মুস্তাফিজ। তার মুখের ভাষা, তিনি অস্ত্রবাজি, তার এত নির্যাতন, বাঁশখালীর প্রতিটি মানুষগুলো অতিষ্ঠ হয়ে গিয়েছিল।
পরবর্তীতে যখন 2024 সালে ডামি নির্বাচন শুরু হয় তখন একজন ব্যবসায়ীকে দেওয়া হলো, মনে করছিল হয়তো সেই ব্যবসা করবে, সেই মানুষের উন্নয়ন করবে, হয়তো সেই মানুষের উপকার করেও। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি যতটুকু জেনেছি জুলাই আগস্টের 5 তারিখ 4 তারিখে এই ডামি এমপির নির্দেশে খাওয়ার জন্য উন্নত হওয়া না, অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে সবসময় উদাত্ত থাকতে হবে, সবসময় উদ্ভিদ থাকতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে, অর্থাৎ নতুন নতুন চ্যালেঞ্জ নিতে হবে, অর্থাৎ নতুন নতুন অর্থাৎ যখন নতুন কিছু কাজ আমরা করতে যাব প্রথম থেকে মানুষ বলবে আসলে ছেলেটা বোকা, সেজন্য ওই ক্ষেত্রে আমাদেরকে একটু বোকা হতে হবে। পাশে কি বলে ওটা আমরা না দেখে আমাদেরকে এই মূল মন্ত্রকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সম্মানিত কৃতি শিক্ষার্থীবৃন্দ, হেলথ কার্ড বিডি বৃত্তি প্রোগ্রামের আজকে সভাপতি হিসাবে আমি প্রথমে দীর্ঘক্ষণ আপনাদেরকে এখানে আমরা যেভাবে আপনাদের গুরুত্বপূর্ণ সময়টা আমরা নিয়েছি, যদিও গুরুত্বপূর্ণ সময়টা আপনার বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ ছিল, তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। যেহেতু এটাতে আমার একটা আলাদা আবেগ থাকে, চট্টগ্রাম শহরে আমরা যখন প্রোগ্রাম করে ওখানে প্রায় 1000-2000 অডিয়েন্স থাকে, ওখানে এখানে যে আবেগটা আমার কাজ করে ওখানে আমার আবেগটা কাজ করে না, যেহেতু বাসকালীন নারী, বাসকালীন বাতাস সব কিছু আমার নিজের মতো লাগে, সেজন্য এখানে আমার আমরা এগিয়ে নিতে পারবো। তো এক্ষেত্রে আমি দুইটা জিনিস, আমার অনেক কিছু বলার ছিল, যেহেতু সময় সংক্ষিপ্ত সেজন্য আমি দ্রুত শেষ করব। যেমন আমরা সবাই পরিবর্তন চাই, পরিবর্তন চাইতে গেলে যেমন আমার একটা পরিকল্পনা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে চিন্তা, যারা শহরে থাকে তাদের এক ধরনের চিন্তা চেতনা, তারা যে আউটপুটটা দিচ্ছে আমাদেরকে, আমরা যারা গ্রামে থাকি কেউ অন্যভাবে নেবেন না। এখানে যারা অভিভাবক এবং আমার মহিলা অভিভাবক কিন্তু আছেন, আমরা কে কে লাকড়ির চুলায় রান্না করি? লাকড়ির চুলায় কেউ রান্না করি? আমরা কেউ রান্না করি না। তাহলে যেহেতু আমরা শহর থেকে শিল্প আমাদের কাছে আসবে, গ্রাম থেকে আমাদের অন্যটা ওখানে পাঠাতে হবে, এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে উন্নয়ন, এটাই হচ্ছে দেশপ্রেম। যেমন মনে করেন প্রতিটা গ্রামে, এখন যদি আপনি মনে করেন আমি গ্রামে থাকি বলে আমি কেন কৃষি কাজ করব, এখন চিন্তা করতে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি একটা, যেমন আমি ছোট থাকতে আমাদের গ্রামে আমাদের বাড়িতে আপনার যদি একটা গরু থাকে, এখন আপনার বাচ্চা সব হয়ে গেছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু তখন আমরা যখন ছোট থাকতাম প্রাইমারি স্কুলে পড়তাম একটা মুরগির পালন করতে হবে, আমাদের শখ ছিল ওটা, একটা মুরগি থাকবে, সে ডিম পারবে, ডিমগুলো আমরা খাবো বা বাজারে বিক্রি করবো। কিন্তু এটাও একটা দেশপ্রেমের বিশাল একটা অংশ। আপনি যদি আপনার প্রত্যেকটা স্টুডেন্ট মাঝখানে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে প্রত্যেকটা বাড়িতে যদি একটা মুরগি একটা গরু থাকে, তাহলে পুরো বাসকালীর যে কৃষি অর্থনীতি ওটা ওখান থেকে সাপোর্ট চলে আসবে। এটাই হচ্ছে সংস্কার, এটাই হচ্ছে পরিবর্তন। তো সর্বশেষ মহাত্মা গান্ধী আগে ওই পরিবর্তনটা নিজের ভিতর আনতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অরিত্র দাস, নাপুরা শেখ, সাবিয়া মুশফিকুর রহমান,
মিফতাহুল জান্নাত সমক বড়ুয়া, সিফাহুল জান্নাত উত্তর চাঁপাইনবাবগঞ্জ, আজিফা সাদ মাহমুদ সাইদ, ইশফাক হোসেন সাইমন, নাজমুরা ফুকুর। মেয়ে কোন দিকে তাকায়? প্রতিনিধি পাঠাই আর কি, হ্যাঁ নগরী। দেখো তাহিয়াত জান্নাত, এদিকে তাকাও। ইমতিয়াজুর রহমান, সবাই মোহাম্মদ জাহানমুর রায়হান। প্রতিষ্ঠানের নাম? জলদি দারুল কুরাইশ মাদ্রাসা। আম্মুর নাম নাহিদা বেগম, আব্বুর নাম মোহাম্মদ আনোয়ারুল আজিম। আগে 4th শ্রেণীতে ভর্তি, আগে 5ম শ্রেণীতে পড়ি। কেমন লাগছে আজকে এতগুলো মানুষের মাঝে তোমাকে এত ভোট দিচ্ছে? অনেক ভালো লাগছে। কিরকম ভালো, কেমন লাগছে? কিরকম লাগছে? খুশি লাগতেছে? জি জি। মুতমাইনাতুল জানান তুনজিয়া। আপু আপনার নাম বলো। আমার আব্বুর নাম রবিউল হুসাইন মানিক, আম্মুর নাম তাসনিমা সুলতানা রিমা। আম্মুর নাম বলছো? তাসনিমা সুলতানা রিমা, উত্তর চম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে এত বড় একটা কার্ডে তোমার নাম, ছবি, এত বড় বড় মানুষগুলো তোমার সাথে, কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে। কেমন লাগছে খুলে বলো। অনেক 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 বেশি ভালো লাগছে। কেমন কেমন লাগছে? ভালো। আয়ুষী দে। আপুর নাম কি? বাবার নাম বিপ্লব দে, মায়ের নাম ঈশিতা দাস। তোমার প্রতিষ্ঠান স্কুলের নাম? উত্তর সাধনপুর সরকার প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমাকে স্যাররা এই খবরটা বলবে, এখন কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। ধন্যবাদ।